আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ের যে ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত ময়মনসিংহ বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে এই প্রশ্নটা উপস্থাপন করলাম। এই প্রশ্নের ক নম্বরে বলেছে ক্রমিক নং 4-এর জাবেদা দাখিলা দাও। 4 নং কোনটা? এই যে এটা 4 নং। ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত চেক 8,000 টাকা। এটার অর্থ হচ্ছে 8,000 টাকার একটি চেক আমি দেনাদারের কাছ থেকে পেয়ে ব্যাংকে জমা দিয়েছিলাম, ওটা প্রত্যাখ্যান হয়ে আমার কাছে আবার ফেরত এসেছে, এইটা বোঝায়। আমি আবারও বলছি, ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত চেক এটা বলতে বোঝায় ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান। তো এই চেকটা আমি কার কাছ থেকে পেয়েছিলাম? দেনাদারের কাছ থেকে। প্রত্যাখ্যান হলে আবার কিন্তু দেনাদারকে আমি ফেরত দিব, তাই না? সেজন্য এটা জাবেদা হবে দেনাদার ডেবিট ব্যাংক ক্রেডিট। আচ্ছা, আমি জাবেদা করে দেখাচ্ছি, মনে থাকবে না জাবেদা না করলে। এই যে এই লেনদেনটা উপরে লিখে রাখলাম, জাবেদা হবে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হবে 8,000 টাকা। কেন হলো আমি আরেকবার বলছি। প্রথমে চেকটা দেনাদারের কাছ থেকে পেয়ে ব্যাংকে জমা দিয়েছিলাম, সেই দিন জাবেদা করেছিলাম ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাবের আর এক নাম দেনাদার। অর্থাৎ ব্যাংকে টাকাটা চেকটা জমা দেওয়ার সময় জাবেদা করেছিলাম ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর ওই চেকটা যদি প্রত্যাখ্যান হয়, আজকে ওইটার উল্টা জাবেদা করব। প্রত্যাখ্যান হয়ে ব্যাংক আমাকে দিবে, আমি এই চেকটা আস্তে করে দেনাদারকে দিয়ে দিব। তা দিচ্ছি কাকে? দেনাদারকে। দেনাদার হিসাব ডেবিট মানে প্রাপ্য হিসাব ডেবিট। চেকটা ফেরত পাচ্ছি কোথা থেকে? ব্যাংক থেকে, ব্যাংক হিসাব ক্রেডিট। সহজ। এবার উদ্দীপকে ফিরে যাব। খ নাম্বারে কি বলেছে দেখি। খ নাম্বারে বলেছে প্রচলিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। প্রচলিত পদ্ধতি মানে আমরা সাধারণত যেটা করি, এক ধাপ। অর্থাৎ এই যে এইখানে উপরে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত দেওয়া আছে 88,200 টাকা। এটা নিয়ে অঙ্ক শুরু করব, এটার সাথে কিছু যোগ করব, কিছু বিয়োগ করব। এই সিস্টেমটাই প্রচলিত পদ্ধতি। কোনগুলি যোগ করব? যেগুলি দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে ওইগুলি যোগ করব, যেগুলি দ্বারা ব্যাংক জমা কমে গেছে ওইগুলি বিয়োগ করব। যাই সমাধানের চেষ্টা করি। এই যে ছক আমরা এইভাবে টানবো, ছক তো আমরা পারি। বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। উপরে 3টা লাইন লিখব। প্রতিষ্ঠানের নাম, ব্যাংক সমন্বয় বিবরণী, তারিখ। তারিখ প্রশ্নে দেওয়া আছে। এখন কি দেখে অঙ্ক করব? এটা কাজ করি। এই লেখার এগুলো তো আমাদের লেখা লাগবে না কিছু, তা এদিকে আর এদিকে প্রশ্নটা রাখি। প্রশ্নের এদিকে কিছু অংশ রাখলাম, ওদিকে কিছু অংশ রাখলাম বোঝার জন্য। মনে করি এটা তোমাদের বই, আমি বই দেখে দেখে আমি সমাধান করব। ভালো করে লক্ষ্য করি। প্রথমে লিখবো যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত ছিল এই 88,200 টাকা। ওইটা শেষের ঘরে লিখব। এখানে লিখবো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত বলে শেষের ঘরে লিখব। এটার সাথে কিছু যোগ হবে, কিছু বিয়োগ হবে। যোগ করব কোনগুলি? যেগুলি দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পাবে ওইগুলি যোগ করব। প্রথমে বলে ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি। ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি, এটার আর এক নাম ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি বা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, এক কথা। এখন ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন না হলে ব্যাংক জমা বেশি থাকে। কেন বেশি থাকে? আমি পাওনাদারকে চেক ইস্যু করেছিলাম, যাকে চেক দিয়েছিলাম সে ব্যাংক থেকে টাকাটা তোলেনি, পকেটে করে নিয়ে ঘুরতেছে চেকটা। তার ব্যাংক থেকে যেহেতু চেকের টাকা তোলেনি, তো ব্যাংকে আমার টাকাটা বেশি আছে, সেজন্য যোগ করব। পাওনাদারকে ইস্যুকৃত চেক যা ভাঙানো হয়নি বা উপস্থাপন হয়নি, যাই লিখি না কেন, যে নামে লিখি যোগের ঘরে লিখব। এবার ব্যাংক কর্তৃক, এই যে ব্যাংক কর্তৃক জমা নগদান বইতে লেখা হয়নি, ব্যাংকে জমা দেওয়া হয়েছে। একজন দেনাদার ব্যাংকে জমা দিছে 3,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। দেনাদার ব্যাংকে জমা দিলে ব্যাংক জমা বাড়ে, তাই যোগ করব। আর এই যে 5 নাম্বার আছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। ব্যাংক সুদ মঞ্জুর করলে আমার ব্যাংক জমা বাড়ে, এটাও যোগ করব। এই 3টা যোগ হবে, কারণ এই 3টা লেনদেন দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে। যোগ করে এখানে লিখলাম। এবার এইটার সাথে এইটা যোগ করে নিচে লিখব। এটার কোনো নাম হবে না, এটার কোনো নাম দিব না। বিয়োগ সমূহ
এখন বিয়োগ হবে সেইগুলি যেগুলি দ্বারা ব্যাংক জমা কমেছে। কোনগুলি দ্বারা ব্যাংক জমা কমেছে ওগুলি বিয়োগ করব। পড়ি, এই যে আদায়ের জন্য জমাকৃত চেক 10,000 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এটা তো বিয়োগ করি নগদান বৈজ্যের সাথে। প্রশ্ন হচ্ছে কেন বিয়োগ করি? কারণ আমি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি, ব্যাংক চেকের টাকা আদায় করতে পারেনি, তার মানে কি ব্যাংক জমা কম আছে। যেহেতু আদায় করতে পারেনি, আমার ব্যাংকে জমার পরিমাণ কম আছে, অথচ আমি জমা দেওয়ার সময় তো আমার নগদান বইতে আমি যোগ করেছি, তার মানে কি নগদান বইয়ের তুলনায় ব্যাংকে কম আছে টাকা। সেজন্য আমি প্রথমে বলেছি ব্যাংকে কম থাকলে আমি বিয়োগ করব, বিয়োগ করে আমার নগদান বইয়ের সাথে মিলাবো। তাই আমি এখন বিয়োগ করব, নগদান বই থেকে বিয়োগ করব। টাকা হবে 10,000, প্রথম ঘরে লিখব। ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান 8,000 টাকা, এটাও বিয়োগ হবে 8,000 টাকা। এখন এইখানে কিন্তু ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান এই কথা বলা নেই, বলা হয়েছে ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান। তো ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান মানে জমাকৃত চেক প্রত্যাখ্যান, এর ফলে ব্যাংক জমা কমে। কেন কমে? ওইটা আমি যখন জমা দিয়েছিলাম, যখন পাওনাদারকে যখন ব্যাংকে জমা দিয়েছিলাম তখন আমার নগদান বইয়ের সাথে যোগ করেছিলাম। এখন ব্যাংক যেহেতু ওই টাকা আদায় করতে পারেনি, প্রত্যাখ্যান হয়েছে, তাহলে আমি আবার বিয়োগ করে ব্যাংকের সাথে মিলাবো। সেজন্য প্রত্যাখ্যাত চেক নগদান বৈজ্যের সাথে বিয়োগ হয়। ও আর একটা প্রত্যাখ্যান আছে অবশ্যই, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান, ওটা কিন্তু আমার নগদান বৈজ্যের সাথে যোগ হয়। ওটা কুমিল্লা বোর্ডে না কোন বোর্ডে জন্য এসেছে দেখলাম। ব্যাংক চার্জ, এটা বিয়োগ হবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এটা বিয়োগ হবে। এবার এগুলো যোগ করে এখানে লিখব। এবার এইটার সাথে এটা বাদ দিব। অনেকে এটা ব্র্যাকেট দেয়, ব্র্যাকেট না দিলেও হবে, যেহেতু বিয়োগ লেখা আছে। এটা থেকে এটা বিয়োগ করে এটা হবে। এখানে লিখব এই ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এইভাবে আমরা সমাধান করতে পারি, তাই না? এই ছিল খ নাম্বারের উত্তর। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নাম্বারে কি বলেছে? কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এমন লেনদেনের পরিমাণ কত? গ নাম্বারের উত্তরটা ক এর মতো হয়ে গেছে। কতে এই ধরনের উত্তর আসে, 3 লাইনের সমাধান হবে, এটা কতে দেওয়া উচিত ছিল। যাই হোক, গ নাম্বারে যেহেতু দিয়েছি আমরা সমাধান করব। এইগুলির মধ্যে বলেছে কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে, কোনটা কোনটা যাবে দেখি। এই যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা নগদানভুক্ত হয়নি, এটা কিন্তু ব্যাংকে লেখা হয়েছে, তার এটা গ নাম্বারের উত্তরে দেখতে হবে। প্রত্যাখ্যাত চেক, এটাও কিন্তু এরপরে মঞ্জুরকৃত সুদ, এটাও কিন্তু ব্যাংক লিখেছে। ব্যাংক চার্জ, এটাও কিন্তু ব্যাংক লিখেছে। তো এইগুলো আমরা যাব সামনে, ওই লেনদেনগুলো আমি উপরে লিখে রাখলাম। এই যে প্রথমে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদানভুক্ত হয়নি, ওইটা ব্যাংক লিখেছে, তাই আমরা এখানে লিখব। কারণ এখানে বলেছে কেবলমাত্র ব্যাংকে লেখা হয়েছে, সেগুলি লিখতে হবে। তাহলে এই যে সরাসরি ব্যাংক আদায় করেছে ওটা ব্যাংক লিখেছে, ব্যাংক সুদ মঞ্জুর করেছে ওটাও ব্যাংক লিখেছে, চার্জ কর্তন করেছে এটাও ব্যাংক লিখেছে, তো ওইগুলো আমরা এখানে লিখব। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ এটা লিখব, চার্জ কর্তন এটা লিখব। একদম সহজ। ক নাম্বারেও এর চেয়ে মনে বড় আছে, তাই না? এখন অনেক শিক্ষার্থীর একটু কনফিউশন হতে পারে, প্রত্যাখ্যাত চেকটা এখানে আসবে না। না, প্রত্যাখ্যাত চেকটা কিন্তু ব্যাংক লেখেনি, কারণ ব্যাংক তো লিখলে তো ব্যাংক লেখেনি বলেই তো প্রত্যাখ্যান হয়েছে। চেকটা নিয়ে গেছে, কোনো কারণে ব্যাংক ফেরত দিয়েছে, বলে না এই চেকের টাকা এই পেমেন্ট হবে না, তাই বলে ফেরত দিয়েছে। তো ওটা তো ব্যাংক লেখেনি, তাই আমরা এখানে লিখলাম না। কারণ এখানে বলেছিল ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে ওইগুলি লিখতে হবে, তার মানে এইগুলি ব্যাংক লিখেছে, তো আমরাও লিখলাম এখানে, তালিকা তৈরি করে দেখাইলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।